গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখে একটি উপন্যাস নিশিপদ্ম। আজ শুনবেন উপন্যাসটির সপ্তম অর্থাৎ শেষ পর্ব। ভূতুরা যে পাড়ায় ছোটবেলায় থাকত সেই পাড়ার রাস্তা ধরে যাচ্ছিল। বড় রাস্তার পাশেই তাদের সেই স্কুল। এখন স্কুলটা আরো বড় হয়েছে, ছাত্রছাত্রীও বেড়েছে অনেক। ভূতু যেতে যেতে স্কুলটার সামনে দাঁড়ায়। ছোটবেলার কত কথাই না তার মনে পড়ে। মনে পড়ে সহপাঠী বন্ধুদের কথা। ভূতু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যায় পার্কের দিকে। পার্কের সেই বাঁধানো ঘাটের পাশ দিয়ে যেতে যেতে ঘাটের সেই শান বাঁধানো রোয়াকটার পাশে থামে। এইখানে সে ছোটবেলায় আচারের জার ভাঙার জন্য নতুন মার কাছে মার খেয়ে অভুক্ত অবস্থায় ভূত বসে বসে কতই না কেঁদেছিল। পুষ্প সেদিন কত স্নেহে কত যত্নে তাকে প্রসাদ খাইয়েছিল। সেদিন থেকে তো পুষ্পর সঙ্গে তার প্রাণের যোগাযোগ শুরু। ভূত রোয়াকটায় বসে এইসব কথাই ভাবছিল। কতক্ষণ যে এখানে বসেছিল তার হিসেব নেই। তারপর এক সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে কথা চিন্তা করতে করতে এগিয়ে যায় তাদের সেই বাসার সামনে দিয়ে। বাসার সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। দেখে একজন নতুন ভাড়াটের কাছ থেকে বাড়িওয়ালা মদনবাবু ভাড়ার টাকা গুনে নিয়ে রসিদ লিখে দিচ্ছেন। বেশ বুড়ো হয়ে গেছেন মদনবাবু। ভাড়াটে ভদ্রলোক ভাড়া দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মদনবাবু এদিকে ফিরতেই দেখেন ভূতু দাঁড়িয়ে। মদন তাকে চিনতে পারেন না, বলেন, কাকে চাই? ভূতু বলে, কাউকে চাই না, মানে আমরা বহুদিন আগে এই বাড়িতে ভাড়া ছিলাম। মদন বলে, তাই নাকি? বলে ভূতুকে চেনবার চেষ্টা করেন। ভূতু বলে, আমাকে আপনি চিনতে পারবেন না, তখন আমি খুব ছোট ছিলাম। আপনাকে অবশ্য আমি চিনতে পারছি। আমার বাবার নাম হারাধন মুখার্জি। মদন বলেন, আরে, ইউ আর সন অফ হারাধন মুখার্জি। হারাধন কেমন আছেন? ভূতু বলে, বাবা অনেক দিন হলো মারা গেছেন। মদন বলে, আহা, ভেরি সরি। হারাধন বাবু খুব ভালো লোক ছিলেন। আজকাল হারাধন বাবুদের মতন মানুষ রেয়ার হয়ে যাচ্ছে। তা কি করা হয় বাবা? ভূতু বলে, কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টে রয়েছি। চলি, নমস্কার। বলে ভূতু এগিয়ে যায় পুষ্পদের বাড়ির দিকে। একটুখানি এগিয়ে গিয়েই থমকে থাকে ভূতু। এ কি, সে বাড়ি তো এখন নেই। তার বদলে বড় আধুনিক ডিজাইনের ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। ভূতু ধীরে ধীরে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে বাড়ির ভেতরে যাবার সেই ছোট্ট দরজাটার বদলে দুপাশের থামে লাইট সেট করা। সুন্দর গেট। পুষ্প যে ঘরটায় থাকত সেই ঘরটার জায়গায় অন্য ঘর হয়েছে। এক কথায় বাড়িটাকে আর চেনা যায় না। পুষ্পর ঘরের জায়গায় সেই ঘরটা তৈরি হয়েছে। ভূতু দেখে তার দরজা জানলা সব বন্ধ। দেওয়ালের গায়ে কি একটা লেখা পিচবোর্ড ঝুলছে। ভূতু এগিয়ে গিয়ে দেখে তাতে লেখা ফ্ল্যাট টু লেট। ভূতু এদিক ওদিক তাকায়, কাউকে দেখতে না পেয়ে ওদিকে যায়। সেই পানের দোকানটা প্রায় তেমনি আছে, শুধু পানের দোকানের সঙ্গে কিছু স্টেশনারি জিনিস বেড়েছে। আর দোকানটাও একটুখানি বড় হয়েছে। দোকানে সেই হিন্দুস্থানি মালিককে দেখে ভূতু চিনতে পারে। তার কাছে গিয়ে ভূতু প্রশ্ন করে, আচ্ছা, এখানে পুষ্প, বীণা, ঝর্ণা বলে যারা থাকতো তারা এখন কোথায় গেছে জানো? হিন্দুস্থানি পানওয়ালা বলে,
তারা তো বহুত দিন হলো চলিয়ে গেছে, ঝর্ণাতে শুনছি বেরিয়ে গেছে। ভূতু বলে, ও তা এ বাড়ি তো ভাড়া দেবে দেখছি, কার সঙ্গে কথা বলতে হবে? পানওয়ালা বলে, ভেতরে যান, দারোয়ান আছে, সে সব বুঝিয়ে দেবে। ভূতু আর কিছু না বলে ধীরে ধীরে বাড়ির গেট পার হয়ে এগিয়ে যায়। দেখে উঠোনের পাশে তার লাগানো শিউলি চারাটা এখন বড় হয়েছে, গাছ ভর্তি ফুল ফুটেছে। ভূতু ধীরে ধীরে এসে সেই শিউলি গাছটার তলায় দাঁড়ায়। কত কথা মনে পড়ে। পুষ্পর অকৃপণ মাতৃস্নেহ, যা একদিন ভূতুর স্নেহ বুভুক্ষিত অন্তরে মন্দাকিনীর পবিত্র ধারা বয়ে দিয়েছিল। তার কথা ভাবতে ভাবতে ভূতু পাথরের মূর্তির মতন নীরব নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার কানে যেন বাজতে থাকে সেই সব দিনের পুষ্পর কত স্নেহসিক্ত কথা, যেদিন এই শিউলির চারাটা এনে এখানে পুঁতেছিল ভূতু। পুষ্প এসে বলেছিল, শিউলির চারা কি হবে? ভূতু বলেছিল, খুব বড় হবে, গাছ ভর্তি ফুল হবে। পুষ্প বলেছিল, সে ফুল দিয়ে কি হবে? ভূতু বলেছিল, তোমার পুজোয় লাগবে। এইসব কথা ভাবছিল ভূতু। তার চোখ দুটো ছলছল করে ওঠে। পুষ্প আজ কোথায়, কি অবস্থায় আছে জানে না ভূতু। তার লাগানো শিউলি গাছে আজ অজস্র ফুল। সে ফুল কি কোনোদিন পুষ্পর পুজোয় লেগেছিল? অনঙ্গবাবু বলেছিলেন, এ গাছে অনেক ফুল হবে, শিউলি ফুলের গন্ধে এ পাড়াটা সন্ধেবেলা মত্ত হয়ে থাকবে। তার সে কথা আজ ফলেছে। গাছ ভর্তি শিউলি ফুল, সুন্দর গন্ধে চারদিক ভরে উঠেছে। কিন্তু এই সৌন্দর্য, এই গন্ধ যারা উপভোগ করলে ভূতু সুখী হতো, তারা আজ কোথায়? শিউলি গাছটাও যেন ভূতুকে দেখে থমকে গেছে, একটা পাতা পর্যন্ত নড়ছে না। সন্ধ্যার আধো অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছে ঠিক ভূতুর মতন। গাছটিও অনড়, ভূতও অনড়। শুধু দু চারটি শিউলি ফুল ঝরে পড়ছে ভূতুর মাথায়। গাছটা যেন ঋণ শোধ করছে ভূতুর। পুষ্প মেসের চৌবাচ্চাটার পাশে বসে বিরাট একটা রুই মাছ কাটছিল। সেই মাছটা কাটতে যাবে এমন সময় একজন বোর্ডার ওপর থেকে নেমে এসে ঠাকুরকে বলে, ঠাকুর, ধরণীবাবু মারা গেলেন। এই কথা শুনে মাছ শুদ্ধ পুষ্পর হাতটা বটিতে থেমে যায়। সে সঙ্গে পুষ্পাও পাথরের মতন স্থির হয়ে উদাসভাবে চেয়ে থাকে। সময় মতন বোর্ডারদের সাহায্যে চাঁদা তুলে ধরণীর মৃতদেহ সৎকারের ব্যবস্থা হল। পুষ্প কিন্তু এখনো কাউকে জানতে দিল না যে ধরণীবাবু তার স্বামী। শুধু সবার অগোচরে গঙ্গায় গিয়ে শাখা ভেঙে সিঁদুর মুছে গঙ্গা স্নান করে এলো। তখন আর মিসের কারোর কাছে গোপন থাকল না। পুষ্পর কাছে আদ্যপান্ত ঘটনা শুনে, তাদের এই শেষ বয়সে এরকম অদ্ভুত যোগাযোগের কথা শুনে সবাই অবাক হল। ঈশ্বর বিশ্বাসীরা বলল, সবই তার ইচ্ছে। পুষ্প আবার সব ভুলে নিজের কাজ করে চলেছে। শুধু ভূতুর কথা মনে হলেই তার বুকটা টনটন করতে থাকে। মাঝে মাঝে সবার অলক্ষ্যে ভূতুকে কোলে নিয়ে তোলানো ছবিটা বুকে নিয়ে কাঁদে। সেই সোনার মাদুলিটা বের করে কপালে ঠেকিয়ে আবার সযত্নে তার সুটকেসে রেখে দেয়। ভূতু তাকে যাবার আগে বলে গেছে, বড় হয়ে আমি তোমার মাদুলি ঠিক নিয়ে যাব। পুষ্প অবশ্য সে আশা করেনি কোনো দিন, আজও করে না। তবু মাদুলিটাকে সে নষ্ট হতে দেয়নি। মাঝে মাঝে গঙ্গা জলেও ডুবিয়ে নিয়ে আসে মাদুলিটাকে, যাতে কোনো রকম অপবিত্র হয়ে না পড়ে।
তার দৈব ক্ষমতা নষ্ট না হয়ে যায়। আজ সকালে গঙ্গা স্নান করার সময় মাদুলিটা গঙ্গা জলে ডুবিয়ে ভূতুর কথায় ভাবছিল পুষ্প। ঘাট থেকে স্নান করে উঠে আসার সময় পাশের শ্মশানটা মনে পড়িয়ে দিল ধরণীর কথা। এই শ্মশানেই শেষকৃত্য সমাধা হয়েছে ধরণীর। তার হয়তো এত পাপের মধ্যেও কিছু পুণ্য ছিল, তাই গঙ্গা পেয়েছে। শেষ জীবনের কটা দিন সেবাও পেয়েছিল পুষ্পর গ্লানিময় জীবনের খানিকটা পাপ হয়তো ধুয়ে গেছে শেষ সময় স্বামী সেবার সুযোগ পেয়ে। বলো হরি, হরি বল শব্দে পুষ্প ঘুরে তাকায়। দেখে 10-12 বছরের একটি মৃত ছেলেকে সবাধারে শুইয়ে কতগুলি লোক শ্মশানে এনে নামালো। পুষ্প চমকে দেখে ছেলেটি ঠিক ভূতুর মতন দেখতে। পুষ্প চোখ ফেরাতে পারে না মৃত ছেলেটির দিক থেকে। ভূতু ঠিক এমনি দেখতে ছিল। এখন সে কত বড় হয়েছে, হয়তো বিয়ে থা করেছে, ছেলে পুলে হয়েছে। গ্রামের সেই সুন্দর পরিবেশে হয়তো সুন্দর সংসার জীবনযাপন করছে ভূতু। পুষ্পর কথা হয়তো ভুলেই গেছে। সেইটাই স্বাভাবিক। সময়ের ধর্মই এই। পিতৃ মাতৃশোককেও সময়ের ব্যবধান ভুলিয়ে দেয়। পুষ্প দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেসে ফেরে। সেই বাবুদের তিরস্কার, বোর্ডারদের গঞ্জনা আবার তাকে ভুলিয়ে দেয় সব চিন্তা। আজ শারদিয়া ষষ্ঠী। ভূতু সপরিবারে কদিন হলো উঠে এসেছে পুষ্পদের বাড়ির সেই ফ্ল্যাটটায়। রানুর ধারণা ছিল তার রুগ্ন ছেলে হয়তো বাসা বদল করলে শরীরটা সুস্থ হবে, কিন্তু এ বাসাতে সেও আবার জ্বর হলো বিশুর। কদিনের মধ্যে ডাক্তার ঘোষ তাকে সারিয়ে তুললেন। ভূতু বিশুকে কোলে নিয়ে তার লাগানো শিউলি গাছটার নিচে দাঁড়িয়েছিল। শরতের সকালের রোদে গাছটা যেন ঝলমল করছিল। গাছের তলায় অজস্র শিউলি ফুল ঝরে পড়ে যেন বিছানা বিছিয়ে দিয়েছে। বিশু কোল থেকে নামবার জন্য ছটফট করছিল এই ফুলের বিছানা দেখে। ভূতু তাকে কোল থেকে নামিয়ে দিতেই বিশু খুব খুশি। দুহাত ছড়িয়ে ছড়িয়ে ফুলগুলো নিয়ে খেলতে লাগলো বিশু। রানু বিশুর নতুন জামা প্যান্ট নিয়ে পাশের ঘর থেকে এ ঘরে এসে ভূতু এবং বিশুকে দেখতে না পেয়ে জানলায় এসে দাঁড়িয়ে দেখে ভূতু আর বিশু শিউলি ফুল নিয়ে খেলে চলেছে। যেন বিশুর সঙ্গে শিশু হয়ে গেছে ভূতু। ফুল নিয়ে শিশুর মতোই খেলছে সে বিশুর সঙ্গে। রানু জানলা থেকে বলে, এই সবেমাত্র ছেলেটার জ্বর ছেড়েছে, কি করছো ঠান্ডার মধ্যে? নিয়ে এসো, ওকে জামা পরিয়ে দেই। ভূতুর হাতে এক মুঠো ফুল, বিশুর 2 হাতে শিউলি ফুল। ওরা আসে রানুর কাছে। ভূতু হাতের ফুলগুলো রানুর মাথায় ছড়িয়ে দেয়। বিশুও তার দেখা দেখি হাতের ফুলগুলো ছুঁড়ে দেয় রানুর দিকে। ভূতু আর রানু হেসে দেখে বিশুর হাতের ফুলগুলো ওদের দুজনের পায়ে ছড়িয়ে পড়েছে। রানু বিশুর হাত মুখ মুছিয়ে নতুন জামা প্যান্ট পরাতে পরাতে বলে, হ্যাঁ গো, আজ তো খোকার জ্বর নেই। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে এসো ভাত দেব কি না। ভূতু বলে, পাটু গেল কোথায়? রানু বলে, ঠাকুরপো গেছে হাওড়া স্টেশনে ঠাকুরঝিকে আনতে। ভূতু বলে, ও হ্যাঁ, ঠিক তো লক্ষ্মী আসছে। দেখো, লক্ষ্মীর জন্য ইলিশ মাছ এনেছি। ও খুব ভালোবাসে। মুড়োটা দিয়ে চচ্চড়ি করে দিও। গাবু গেল কোথায়? রানু বলে, ছোট ঠাকুরপো গেছে পুজো প্যান্ডেলে, ওদের ঠাকুর আনতে যাবার তোড়জোড় হচ্ছে। তুমি যাও না ডাক্তারবাবুর কাছে। ভূতু বলে, অগত্যা, বলে যেতে যায়। রানু বলে, আর শোনো, আজ তো ষষ্ঠী। তুমি বলছিলে এপাড়ার মা ষষ্ঠী খুব জাগ্রত।
আমাকে নিয়ে চলো না, একটা মাদুলি নিয়ে আসবো। ভূতু অন্যমনস্ক হয়ে কি ভাবে। এই মাটিতে দাঁড়িয়ে সে পুষ্পকে কথা দিয়েছিল, বড় হয়ে সে তার দেওয়া মাদুলি নিয়ে যাবে। কিন্তু কোথায় আজ পুষ্প, আর কোথায় তার মাদুলি? রানু বলে, কি হলো? ষষ্ঠীতলায় নিয়ে যাবে, তাতে এত আকাশ পাতাল চিন্তা করার কি আছে? ভূতু বলে, ঠিক আছে, নিয়ে যাব। বলে সে ডাক্তারখানায় চলে যায়। রানু বিশুকে সাজাতে থাকে। ডাক্তার ঘোষের ফার্মেসিতে তখন ডাক্তার ঘোষ একটি রোগীকে পরীক্ষা করে উপদেশ দিচ্ছিলেন। এখন বেশ বুড়ো হয়ে গেছেন ডাক্তার ঘোষ, তবে স্বাস্থ্যটা এখনো সবলই আছে। ডাক্তার ঘোষ রোগীটিকে বলছিলেন, আপনার কিচ্ছু হয়নি। রোগী বলে, কিন্তু ডাক্তারবাবু, আমার যে খুব বুক ধড়ফড় করে। ডাক্তার ঘোষ বলেন, ওটা আপনার বুক নয়, মন ধড়ফড় করে। রোগী কিছু বুঝতে না পেরে অবাক হয়ে বলে, আজ্ঞে? ডাক্তার ঘোষ বলেন, ওটা আপনার মনের অসুখ, অন্য কিছু হয়নি। আপনি খুব ভালো আছেন, যান। রোগী প্রশ্ন করে, ওষুধ টষুধ দেবেন না? ডাক্তার ঘোষ বলেন, না না, আমার ওষুধ হচ্ছে ফুর্তি। মনের আনন্দে কাজকর্ম করুন, খান দান, ঘুরে বেড়ান, ভালো ভালো বইটই পড়ুন। রোগীটির মনের ভয় তখনও যায়নি। আবার বলে, সিনেমা দেখতে পারি? ডাক্তার ঘোষ বলেন, নিশ্চয় পারেন। আপনি এবার যান, আমি অন্যজনকে দেখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে, আমাকে দেখবে না ডাক্তার? বলতে বলতে অনঙ্গ দত্ত এসে দাঁড়ান। তাকে দেখে ডাক্তার ঘোষ প্রায় চেয়ার ছেড়ে উঠে পড়েন। বলেন, আরে আরে, অনঙ্গ যে, এসো এসো, অনেক দিন পর। তা কেমন আছো বলো? অনঙ্গ বলেন, মানুষ যখন ভালো থাকে না তখনই তোমার কাছে আসে। আমি অবশ্য ভালো আছি, খুবই ভালো আছি। সেই রোগীটি অনঙ্গর কথা শুনে বলল, সে কি মশাই, আপনি ভালো আছেন? আজকের দিনে তো ভালো থাকা আশ্চর্যের কথা, সুখ শান্তি খুঁজে পাওয়াই মুশকিল। অনঙ্গ বলেন, বাজে কথা। আসল কথা হলো মন। মনটাকে ওয়েল ভেন্টিলেটেড করে রাখুন, দেখবেন সুখ শান্তি হুড়হুড় করে ঢুকে পড়বে। এই আমার কথা ধরুন না, আগে আমি মনের সব দরজা জানলা বন্ধ করে রাখতুম, মদ খেতুম, মেয়ে মানুষের বাড়ি যেতুম, ভাবতুম সুখটা বুঝি ওইখানে। এখন মনের দরজা জানলা সব খুলে দিয়েছি, ওগুলো সব ছেড়ে দিয়েছি। রোগীটি আর কথা না বলে ডাক্তার ঘোষকে নমস্কার করে চলে যায়। এমন সময় কম্পাউন্ডার কি একটা প্রেসক্রিপশন নিয়ে এসে ডাক্তার ঘোষের কাছে বুঝে নিয়ে যায়। কম্পাউন্ডার চলে যেতেই ডাক্তার ঘোষ অনঙ্গকে বলেন, তুমি মদটা ছেড়ে দিয়েছ? অনঙ্গ বলেন, হ্যাঁ ডাক্তার, ওয়াইন, উইমেন সব ছেড়ে দিয়েছি, এমনকি নিজের স্ত্রীকেও। ডাক্তার ঘোষ বিস্মিত হয়ে বলেন, স্ত্রীকে ছেড়ে দিয়েছ? অনঙ্গ বলেন, কথাটা বলতে অবশ্য আমার একটু ভুল হয়েছে। আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়েছে, তার কাছে পতির চেয়ে পার্টি বড়। ডাক্তার ঘোষ বলেন, পার্টি? অনঙ্গ বলেন, নট পলিটিক্যাল পার্টি অফকোর্স, ডিনার পার্টি, ককটেল পার্টি। ডাক্তার অবাক হয়ে বলেন, সে কি? অনঙ্গ ম্লান হেসে বলেন, ইয়েস ডক্টর। তারপর কেমন আছো বলো? ডাক্তার হেসে বলেন, দেখছই তো, চুলগুলো সব সাদা হয়ে গেছে, গোঁফ পেকেছে, চোখের ভুরু দুটোও বাদ যায়নি। অনঙ্গ বলেন, কিন্তু সে তুলনায় শরীর আর মন দুটোই আগের মতনই আছে, ওই দুটোই তো আসল। ডাক্তার বলেন, তা যা বলেছ, ও দুটো একেবারেই পাকেনি।
বলে হো হো করে হেসে ওঠেন। অনঙ্গ বলেন, আমার দেখো চুল যা পেকেছে পেকেছে, কিন্তু মনটা আগের চেয়েও বেশি তাজা হয়েছে বলে মনে হচ্ছে। আগে যদিও কিছু চিন্তা অশান্তি মনের কোণে জায়গা পেত, এখন আর সেগুলো আমার ধারে কাছে ঘেঁষতে পারে না। ডাক্তার বলেন, সত্যি আমি তোমায় দেখে তোমার কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। তোমার এই পরিবর্তন কেমন করে হলো ভাই? অনঙ্গ বলেন, হয় হয়, ইউ নো পুষ্প? ডাক্তার ঘোষ চিন্তা করে বলেন, পুষ্প? কে পুষ্প? অনঙ্গ বলেন, সে কি ডাক্তার, ভুলে গেলে? সে যে বহুদিন আগে আমার কথা, যার জন্য তুমি এ পাড়ার একটি ছেলেকে ভালো করে তুললে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মানে তোমার সেই পুষ্প। বলে ডাক্তার ঘোষ হাসি হাসি মুখে অনঙ্গর দিকে তাকান। অনঙ্গ বলেন, হ্যাঁ আমারই পুষ্প, সেই পুষ্পই তো আমায় বদলে দিল। ডাক্তার ঘোষ অবাক হয়ে প্রশ্ন করেন, সে তোমায় বদলে দিল? হ্যাঁ ডাক্তার, সেই ওই ছেলেটার মা হতে গিয়ে বদলে গেল, আর তার সেই ছেলে তাকে ছেড়ে চলে যাবার পর থেকে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। তারপরে অবশ্য আমি মদ খেয়েছি, ভালোবাসার সন্ধানে ফিরেছি বহু জায়গায়, কিন্তু তার ভালোবাসার মতনটি আর কোথাও পাইনি। সব কেমন নকল, সব মেয়েকে মনে হয়েছে। এমনকি আমার স্ত্রীর ভালোবাসাটাও আসল ছিল না। পুষ্প আমাকে যেরকম ভালোবেসেছিল তা আমি জীবনে ভুলব না। তারপর সেই ছেলেটিকে কাছে পাওয়ার পর সে সব কিছু ভুলে তার হৃদয়ের সব স্নেহ, সব ভালোবাসা উজাড় করে দিয়েছিল সেই ছেলেটিকে। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম, তুমি যে সমাজের লোক, সেখান থেকে অন্য সমাজের ওই ছেলেকে তুমি ভালোবেসেছ, তুমি মরবে, ওই ছেলের জন্য তোমায় কাঁদতে হবে। পুষ্প তখন আমার কথা গ্রাহ্য করেনি। যাওয়ার খবর শুনে আমি পুষ্পকে বলতে এসেছিলাম, সান্ত্বনা দিয়ে বোঝাতে এসেছিলাম, কিন্তু সেদিন থেকে সে নিরুদ্দেশ। বহু অনুসন্ধান করেও তার আর দেখা পায়নি। পুষ্প চলে গেল, আমার স্ত্রী বারোয়ারি বিবির মতন জীবনযাত্রা শুরু করল। শেষ অবধি আমাকে ছেড়েও গেল। আমি যেন দিনে দিনে কেমন বদলে যেতে লাগলাম। টাকার বিনিময়ে যারা দেহদান করে, নকল ভালোবাসার বেশাতি করে, তাদের উপর ঘৃণা হলো। বড় ঘরের মেয়ে আমার স্ত্রী, তাকেও ঘৃণা না করে পারলাম না। পুষ্প চলে যাবার পর থেকে মদটাও কেমন বিষাদ লাগতো। তাই সব কিছু ছেড়ে দিলাম। টাকা কড়ি ধন সম্পত্তি যা ছিল, নিজের কোনো রকমে বেঁচে থাকার মতন রেখে সব দান করে দিলাম হাসপাতাল আর একটা শিশুমঙ্গল সমিতিকে। এখন আমি খুব সুখী, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, রোজগারের ধান্দা নেই, এর বেশি সুখের আশাও করি না, তাই আরও বেশি সুখে আছি। তাই বলছি, পুষ্প বদলে গেল সেই ছেলেটার জন্য, আর আমি বদলে গেলাম স্রেফ পুষ্পর জন্য। ডাক্তার সব কথা শুনে বলেন, একটা মজার কথা শোনো, সেই ছোট ছেলেটি এখন কর্পোরেশনের ডাক্তার হয়েছে, এই পাড়াতেই বাসা নিয়েছে। অনঙ্গ আশ্চর্য হয়ে বলেন, তাই নাকি? ডাক্তার ঘোষ বলেন, আরও একটা মজার কথা, ও নিজে ডাক্তার, কিন্তু ওর ছেলের চিকিৎসা আমাকে দিয়ে করাচ্ছে। এমন সময় বাইরে থেকে ভূতুর ডাক শোনা যায়, ডাক্তারবাবু। ডাক্তার ঘোষ অনঙ্গকে বলেন, ওই যে নাম করতে করতে এসে গেছে। তারপর ভূতুর দিকে চেয়ে বলে, আসুন, ভেতরে আসুন। ভূতু ভেতরে আসে। অনঙ্গ তার দিকে তাকিয়ে থাকেন। ভূতু অত ভ্রুক্ষেপ করে না। ডাক্তার ঘোষকে কি বলতে যাচ্ছিল, তার আগে ডাক্তার ঘোষ বলেন, এইমাত্র আপনার কথাই হচ্ছিল, অনেকদিন বাঁচবেন। ভূতু বলে, দীর্ঘায়ু হও বলে আশীর্বাদ করবার মতো কেউ নেই ডাক্তারবাবু, এখন যদি এভাবে কিছুদিন টিকে থাকতে পারি। অনঙ্গ বলেন, কে বললে তোমায় আশীর্বাদ করবার কেউ নেই?
আমি তোমায় আশীর্বাদ করছি, শতায়ু হও, দীর্ঘায়ু হয়ে মানুষের মঙ্গল করো। ভূত অবাক হয়ে অনঙ্গবাবুর দিকে তাকিয়ে থাকে, চিনতে পারে না। মাথায় অবিন্যস্ত কাঁচা পাকা চুল, পরনে মোটা সুতোর কাপড়, হ্যান্ডলুমের অর্ডিনারি পাঞ্জাবি, চোখে পুরু লেন্সের কালো ফ্রেমের চশমা, কপালে মুখে বলি রেখা। ভূতকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে অনঙ্গ বলেন, আমায় তো তুমি চিনতে পারবে না। তুমি যখন খুব ছোট ছিলে তখন পুষ্পর ঘরে রোজ আমার কাছে সিঙ্গারা কচুরি চেয়ে চেয়ে খেতে। ভূত বিস্ফারিত চোখে উদ্ভাসিত হয়ে বলে, আপনি অনঙ্গবাবু? হ্যাঁ, ঠিক ধরেছ। তা তোমার ছেলে কেমন আছে? ভূত বলে, ভালো। ডাক্তারবাবু ছেলেবেলায় আমায় কঠিন অসুখ থেকে সারিয়ে তুলেছিলেন, এবার আমার ছেলেকে উনি সারিয়ে তুললেন। খোকা ভালো আছে ডাক্তারবাবু? আজ কি ওকে ভাত দেব? ডাক্তার ঘোষ বলেন, আজ থাক, আজ ষষ্ঠী, আজকের দিনটা যাক, কাল মহাসপ্তমী, মায়ের একটু প্রসাদ দিয়ে ঝোল ভাত দেবেন। ওষুধ তো আছে? ভূতু বলে, হ্যাঁ। ডাক্তার ঘোষ বলেন, ওইটাই চলুক। আজকে একটু পাতলা পাতলা ঝোল আর 2 পিস পাউরুটি সেঁকে দিও। এই দেখো, তোমায় আবার তুমি বলে ফেলেছি, কিছু মনে করো না। ভূতু কিছু বলবার আগেই অনঙ্গবাবু বলেন, আরে না না, তুমি খেপেছ নাকি? ওকে তুমি, তুই, বেটা যা ইচ্ছে তাই বলবে ডাক্তার। হ্যাঁ ভূতুনাথ, তোমার সেই শিউলি গাছটা আছে? ভূতু বলে, হ্যাঁ, আমি তারই পাশের ফ্ল্যাটটা তো ভাড়া নিয়েছি। অনঙ্গ বলেন, গুড। ফুল ফুটেছে? ভূতু বলে, অনেক। চলো তাহলে দেখে আসি। বলে অনঙ্গবাবু উঠে দাঁড়ান। ভূতু বলে, আচ্ছা, সে কোথায়? সে মানে পুষ্প? বলে অনঙ্গবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে ভূতুর মুখের দিকে তাকিয়ে থাকেন। ভূতু বলে, হ্যাঁ, তাকে আমি অনেক খুঁজেছি, কোনোদিন তার দেখা পাইনি। আপনি জানেন কোথায় আছে? অনঙ্গবাবু বলেন, তাকে দেখতে ইচ্ছে হয়। ভূতু বলে, হ্যাঁ, খুব খুব ইচ্ছে হয়। ভূতুর আগ্রহ খুব বেড়ে যায় ক্রমশ। অনঙ্গ বলেন, দেখবে তাকে? ভূত এবার ব্যাকুল হয়ে বলে, হ্যাঁ দেখব, বলুন বলুন সে কোথায় আছে? অনঙ্গ আবার বলেন, তুমি এখনই যাবে তার কাছে? ভূতু যেন আর ধৈর্য রাখতে পারছে না, অধৈর্য হয়ে বলে, আমি যাব, এখনই যাব, আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন। চলো তাহলে, আসি ডাক্তার। বলে অনঙ্গবাবু ভূতুকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান ডাক্তার ঘোষের ফার্মেসি থেকে। বড় রাস্তায় এসে ওরা ট্যাক্সি ধরে কুমারটুলির দিকে যায়। আজ শারদীয়া ষষ্ঠী। বড় রাস্তার মোড়ে মোড়ে বায়নার আশায় ঢাকিরা তাদের ঢাক বাজিয়ে চলেছে একটানা। রাস্তায় রাস্তায় ফুটপাথে এখনো দোকানি আর ক্রেতাদের ভিড়। অনঙ্গ আর ভূতনাথের ট্যাক্সি সেই ভিড়ের মধ্যে রাস্তা করে করে এগিয়ে চলেছে। কুমোরটুলিতেও আজ প্রচণ্ড ভিড়। ট্রাকে, টেম্পুতে, মানুষের কাঁধে প্রতিমা তোলা হচ্ছে, নিয়ে যাচ্ছে, কেউ কেউ প্রতিমা নিতে আসছে। তারই ভেতর দিয়ে ভূতুদের ট্যাক্সিটা এসে থামল একটা গলির মুখে। অনঙ্গ ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে ভূতুকে সঙ্গে নিয়ে সেই গলিতে ঢুকে। গলির দুপাশে কুমোরদের প্রতিমার কারখানা। ওই চালা ঘরগুলো এখন কি সুন্দর দেখাচ্ছে! কত প্রতিমা, কত রকমের সাজ। ভূতু ও অনঙ্গ দেখতে দেখতে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যায় গঙ্গার দিকে। একটুখানি এগিয়ে পুষ্পদের মেস। অনঙ্গ ভূতুকে নিয়ে সেই মেসে এসে ঢোকে। ভূতু মন্ত্রমুগ্ধের মতো অনঙ্গর পিছু পিছু আসে। মেসের ভেতর এসে অনঙ্গ এদিক ওদিক তাকিয়ে
কলতলায় পুষ্পকে বাসন মাজতে দেখে ভুতুর হাত ধরে টেনে পুষ্পর সামনে দাঁড় করিয়ে বলেন, হেয়ার ইজ পুষ্প। পুষ্প এক গাড়ি বাসন নিয়ে আপন মনে মাজছিল। অনঙ্গর কথায় চমকে তাকায়। ভূতু অবাক হয়ে তাকে দেখে। অনঙ্গবাবু বলেন, পুষ্প, দেখো দেখো কাকে ধরে এনেছি, দেখো। পুষ্প ভূতুকে চিনতে পারে, কিন্তু নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। এ যে আশাতীত, এ যে স্বপ্নেও ভাবা যায় না। পুষ্প কি জেগে আছে না স্বপ্ন দেখছে? ভূতুর অবস্থাও তাই। এ সেই পুষ্প যে মাতৃহারা ভূতুর মাতৃস্নেহ বুভুক্ষিত অন্তরে একদিন ঠেলে দিয়েছিল অগাধ স্নেহ, অফুরন্ত ভালোবাসা। সেই পুষ্পরাজ একই অবস্থা দেখছে ভূতু। মাথার চুলগুলো অর্ধেকেরও বেশি সাদা হয়ে গেছে, শরীরটাও ভেঙে গেছে, ছেঁড়া ময়লা একটা থান পরনে। দেখে না চিনতে পারারই কথা, কিন্তু ওর সুন্দর ডাগর চোখে আর সেই স্নেহকোমল দৃষ্টিটা যেন আজও তেমনি আছে। ভূত এবং পুষ্প দুজনেই পরস্পরকে চিনতে পারে, কিন্তু বেশ কিছুক্ষণ কারো মুখে কোনো কথা ফোটে না। অনিমেষে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। অনঙ্গবাবু বলেন, কি হলো পুষ্প, চিনতে পারছো না? পুষ্প তার কথার কোনো জবাব না দিয়ে ধীরে ধীরে ভূতুর কাছে এগিয়ে এসে স্বপ্নাবিষ্টের মতন ম্লান স্বরে বলে, তুমি? ভূতুও ভাবাবিষ্টের মতন বলে, আমাকে চিনতে পেরেছ? বলতে বলতে ভূতুর চোখ দুটো ছলছল করে ওঠে। পুষ্পর চোখ দুটো আর শুকনো থাকতে পারে না, চিকচিক করে ওঠে। বলে, এ মুখ কি ভুলতে পারি বাবা? এসো। অনঙ্গর মনে হয় এ এক স্বর্গীয় দৃশ্য, যেন তারই সৃষ্টি। তিনি যেন ভগীরথ। ভগীরথ গঙ্গাকে এনে যেমন সগর রাজার 60,000 মৃতপুত্রের ভস্যে জীবনী সঞ্চার করেছিলেন, তেমনি আজ ভূতুকে নিয়ে এসে অনঙ্গ যেন পুষ্পর অন্তর্নিহিত মৃত কোমল প্রবৃত্তিগুলোকে আবার সঞ্জীবিত করে তুললেন। অনঙ্গবাবু কি ভেবে বললেন, পুষ্প, তুমি ততক্ষণ ভূতনাথের সঙ্গে কথা বলো, আমি আসছি। বলে পুষ্পর উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গেলেন মেজ থেকে। পুষ্প, এসো বাবা, এসো বলে ভূতুর হাত ধরে তাকে নিয়ে গিয়ে বারান্দার একপাশের একটা বেঞ্চিতে বসালো। বসো বাবা, বসো। ভূতু বসতে বসতে ছলছল চোখে পুষ্পর মুখের দিকে চেয়ে বলে, তোমাকে এ অবস্থায় দেখব কখনো ভাবিনি। পুষ্প কিছু না বলে শুধু একটু ম্লান হেসে মাথা হেঁট করে। ভূতু বলে, কলকাতার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় আমি তোমায় কত খুঁজেছি। আজ ভাগ্যক্রমে অনঙ্গবাবুর সঙ্গে দেখা হলো, তাই তো তোমার দেখা পেলাম। পুষ্প বলে, তুমি ভালো আছো তো বাবা? ভূতু বলে, হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাকে একটা সোনার মাদুলি দিয়েছিলে, ষষ্ঠী তলার? পুষ্প বলে, মনে আছে বাবা। ভূতু বলে, সেটা আছে তোমার কাছে? পুষ্প বলে, আছে বাবা। ভূতু বলে, তোমার নাতিকে দেবে? নাতি? তোমার খোকা? বলতে বলতে পুষ্পর মুখ উদ্ভাসিত হয়ে ওঠে। ভূতু বলে, হ্যাঁ। ভরপুর খুশিতে ডগমগ হয়ে পুষ্প বলে, নিশ্চয় দেব বাবা, দাঁড়াও আমি নিয়ে আসছি। বলে পুষ্প ছুটে যায় সিঁড়ির পাশের ওই ছোট্ট ঘরটায়। ভূতু স্থির দৃষ্টে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। পুষ্প তার সে ছোট্ট এঁদো ঘরটায় এসে ঢোকে। একটা ছেঁড়া মাদুর জড়ানো বিছানা, তার পাশে একটা ভাঙা টিনের সুটকেস। পুষ্প ব্যস্তভাবে সুটকেসটা খুলে তার ভেতর থেকে একটা মরচে ধরা সিগারেটের কৌটো বের করে তার মধ্যে অতি যত্নে রাখা সেই মাদুলিটা নিয়ে কপালে ঠেকিয়ে
দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির পায়ে ছুঁয়ে নিয়ে তেমনি ব্যস্তভাবেই ঘর থেকে বেরিয়ে যায়। মেসের ঠাকুর তখন রান্নাঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে কোথাও পুষ্পকে না দেখতে পেয়ে আপন মনে গজগজ করতে করতে বলে, কোথায় গেল বলো দেখি। বলতে বলতে ওদিকে তাকিয়েই পুষ্পকে আসতে দেখে বলে, বাসন মাজে ফেলে রেখে কি করে বেড়াচ্ছ? পুষ্প ব্যস্তভাবে অথচ মিনতি সুরে বলে, মাছি বাবা, একটু দাঁড়াও। বলতে বলতে ভুতুর দিকে চলে যায়। ঠাকুর সেদিকে চেয়ে বলে, দাঁড়াবো? তোমার কাজ করার ইচ্ছে আছে নাকি? পুষ্প তার কথার কোনো উত্তর দেয় না। ভূতুর কাছে এসে মাদুলিটা ভূতুকে দেয়। ভূতু মাদুলিটা নিয়ে মাথায় ঠেকিয়ে বুক পকেটে রাখে। এমন সময় অনঙ্গবাবু এসে উপস্থিত হলেন। তার হাতে বিরাট একটা খাবারের ঠোঙা। অনঙ্গবাবু পুষ্পর হাতে ঠোঙাটা এগিয়ে ধরে বলেন, এই নাও পুষ্প, তোমার ছেলের ফেভারিট ফুলকপির সিঙ্গাড়া পেয়ে গেছি, ওকে দাও। পুষ্প খাবার ঠোঙাটা নিয়ে গিয়ে একটা থালায় করে সিঙ্গাড়া গজা সাজিয়ে নিয়ে আসে। ভূতুর হাতে থালাটা ধরিয়ে দিয়ে বলে, খাও বাবা খাও, আমি জল নিয়ে আসি। বলে পুষ্প আবার চলে যায় জল আনতে। ভূতু সিঙ্গাড়ার থালাটা হাতে নিয়ে অভিভূত অনড় হয়ে বসে থাকে। অনঙ্গ লক্ষ্য করেন, বলেন, কি হলো, খাও, ফুলকপির সিঙ্গাড়া আর গজা তুমি ছোটবেলায় খুব ভালোবাসতে, খাও। পুষ্প জল নিয়ে আসে। ওদিক থেকে ঠাকুরের চিৎকার শোনা যায়, ও ঝি, আরে বাসনগুলো তাড়াতাড়ি মেজে দাও না। যাচ্ছি বাবা যাচ্ছি। বলে ভূতুকে বলে, তুমি খাও বাবা, আমি বাসনটা মেজে দিয়ে আসছি। বলে পুষ্প চলে যায়। ভূতু তখনও সিঙ্গাড়ার থালাটা তেমনি ধরে বসে আছে। অনঙ্গ আবার তাকে খেতে বলে। ভূতু একটি সিঙ্গাড়া তুলে নেয়। তার দু চোখে অশ্রু গড়িয়ে আসে। অনঙ্গ বলেন, এ কি, চোখে জল কেন? খাও খাও। বলে ভূতুর পিঠে হাত বুলিয়ে দেন অনঙ্গবাবু। ভূতু সিঙ্গাড়াটা ধরে বসে থাকে, মুখে দিতে পারে না। দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়াতে থাকে। অনঙ্গ বলেন, কি হলো, কাঁদছ কেন? ভূতু অশ্রু ভারাক্রান্ত গলায় বলে, কেমন করে আপনাকে বোঝাবো কেন আমার এত কান্না পাচ্ছে? বুঝি বুঝি, আমি খুব ভালো করেই বুঝি, কিন্তু আই ডিসলাইক টিয়ার্স, কান্না আমি পছন্দ করি না। বলে রুমাল দিয়ে ভূতুর চোখ মুছিয়ে দিতে দিতে সান্ত্বনা দিয়ে বলেন, খাও খাও। অনঙ্গবাবুর স্নেহসিঞ্চনে ধন্য হয়ে যায় ভূতু। মনে পড়ে ছোটবেলার সব স্মৃতি। সেই পুষ্পর এই দাসীবৃত্তি তার মনে জ্বালা ধরিয়ে দেয়। পুষ্পর জীবনে যে এমন দুর্দিন আসতে পারে কখনো ভাবেনি ভূতু। ভূতু ভেবেছিল এমন মহৎ মহিলা পুষ্প শেষ বয়সে হয়তো সে সন্ন্যাসিনী হয়ে যাবে, না হয় তীর্থে তীর্থে কোথায় গিয়ে বাস করবে। এমন অভাবর কেমন করে হলো ভেবে পায় না ভূতু। ওর বুড়ো আঙুলটা কেটে গেছে। হ্যাঁ, ওই তো ন্যাকড়া বাঁধা। কত কষ্টে ওই বিরাট বিরাট কড়াই ডেকচিগুলো মাজছে। ভূতু সেই দিকে চেয়ে চুপ করে বসে আছে। আবার ঠাকুরের চিৎকার শোনা যায়, এটা কি মাজা হয়েছে? কালি তো সব লেগেই রয়েছে, চোখে দেখতে পাও না নাকি? অনঙ্গ বিরক্ত হয়ে বলেন, ওফ, লোকটা দেখছি জ্বালিয়ে দিলে। ভূতুর খুব রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না। পুষ্পর কষ্ট আর অপমান দেখতে থাকে। পুষ্প ঠাকুরকে বলে, হাতটা একটু কেটে গেছে বাবা। ভূতু আর অনঙ্গ চুপ করে ঠাকুর আর পুষ্পর কথাগুলো শোনে। পুষ্প বলে, ওটা দাও বাবা, আবার মেজে দিচ্ছি। ঠাকুর খেকিয়ে উঠে বলে, হ্যাঁ ওই করি, সারাদিন শুধু বাসনই মাজাই, যত সব বাজারের মেয়ে হয়েছে ঝি।
এই কথা শোনা মাত্র ভূতুর মাথায় আগুন জ্বলে ওঠে। হাতের সিঙ্গারাটা ছুঁড়ে ফেলে দিয়ে তড়াক করে উঠে দাঁড়ায়। ঠাকুর তখনও পুষ্পকে অপমান করে চলেছে। বলে, আরো জোরে মাজো, এটা তোমার নাগরের পিঠে হাত বোলানো নয়। চুপ করো বলে চিৎকার করে ভূতু এসে দাঁড়ায় ঠাকুরের সামনে। রাগে তখন সমস্ত শরীর কাঁপছে। অনঙ্গবাবু এসে দাঁড়ান তার পেছনে। ঠাকুর ভূতুকে বলে, আপনি চোখ রাঙাবার কে? আবার গর্জন করে উঠে ভূতু, 100 বার চোখ রাঙাবো। ঠাকুরও সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি আপনার চোখ রাঙানির ধার ধারি না। অনঙ্গ এগিয়ে এসে শাসনের ভঙ্গিতে বলেন, আই খবরদার, ওর সঙ্গে ওভাবে কথা বলবে না। এমন সময় গোলমাল শুনে মেসের বোর্ডাররা এসে দাঁড়ায়। একজন বোর্ডার বলে, ইনি কে? ঠাকুর বলে, কে জানে, বাইরের উটকো লোক এসে আমাকে ধমকাচ্ছে। ভূতু বলে, হ্যাঁ ধমকাবো, ফের যদি ওনাকে কথা বলেছ মেরে ফেলবো। একজন বোর্ডার এগিয়ে এসে বলে, আপনি কে? আরেকজন বলে, ও আমাদের মাইনে করা ঝি, আপনি ওর হয়ে বলবার কে? অন্য অন্য বোর্ডার বলে, আপনি কি ওকে মাইনে দেন? ঠাকুর বোর্ডারদের দেখে তার সাহস বেড়ে যায়। বিদ্রূপ করে ছন্দ মিলিয়ে বলে, মাইনে দেবার নেই রে মুরদ, মালিক মদন গোসাই। ঠাকুরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ অনঙ্গবাবু ঠাকুরের গলার গামছাটা তার গলায় ফাঁস দিয়ে বলেন, আর যদি একটি কথা বলেছ, এক চড়ে তোমায় জগন্নাথ দর্শন করিয়ে দেব। সমস্ত বোর্ডাররা রেগে যায়। অনঙ্গও ভূতুকে ঘিরে দাঁড়ায়। হৈ হৈ গণ্ডগোল শুরু হয়। ভূত ওদের কাউকে কিছু না বলে ধীরে ধীরে পুষ্পর কাছে এগিয়ে গিয়ে বলে, তুমি কাজ ছেড়ে দাও এখানকার। একজন বোর্ডার বাঁকা কথায় ভূতুকে বলে, দাদার বাড়িতে বুঝি ঝিয়ের কাজ খালি আছে? অনঙ্গ বলেন, ঝিয়ের কাজ নয়, মায়ের কাজ খালি আছে, আহাম্মকের দল। বলে ভূতুর কাছে এগিয়ে গিয়ে বলেন, ভূতনাথ, এই চান্স, তুমি তোমার ঋণটা শোধ করে ফেলো। পুষ্প বলে, কিসের ঋণ? অনঙ্গ বলেন, মাতৃঋণ। ভূতু বলে, মাতৃঋণ। পুষ্প বলে, না না। ভূতু ছলছল চোখে মিনতি করে বলে, আজ আমি তোমার কোনো কথাই শুনব না মা, এখানে আর একদণ্ড থাকতে দেব না তোমাকে, চলো আমার সঙ্গে। না না বাবা, নরকের কীট আমি, মান অপমান বলে আর আমার কিছু নেই, এ সবই আমার পাপের ফল, এর অংশীদার আমি কাউকে হতে দেব না, আমার পাপের ফল আমিই ভোগ করব, তোমরা যাও। তোমাকে না নিয়ে আমি যাব না এখান থেকে, তুমি পাপ করেছ না পুণ্য করেছ সে কথা জানার আমার কোনো দরকার নেই। জন্মাবধি মা কি জিনিস আমি জানিনি, বুঝিনি, তোমার কাছ থেকে পেয়েছি মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, তুমি আমার মা, চলো আমার সঙ্গে। বলে ভূতু পুষ্পর একটা হাত চেপে ধরে। পুষ্প কাঁদতে কাঁদতে বলে, না বাবা না, আমাকে নিয়ে যাস নে তুই, আমাকে এভাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে, এত বড় মহাপাপী আমি, আমার স্পর্শে তোর ঘর সংসার সব অপবিত্র হয়ে যাবে। ভূতু বলে, ও কথা বলো না মা, তুমি পাপিনী নও, তুমি মহীয়সী, তোমার স্পর্শে আমার ঘর সংসার অপবিত্র হবে না, ধন্য হয়ে যাবে। আমি কখনো কাউকে প্রাণ খুলে মা বলে ডাকতে পারিনি, তুমি আমার সে অভাব পূরণ করবে, চলো। আমার ছেলে হয়েছে, তোমার নাতি, তার মুখ চেয়ে চলো মা। পুষ্প আর কিছু বলে না, সজল চোখে ভূতুর মুখের দিকে চেয়ে থাকে। মায়াভরা মাতৃহৃদয় তার ভূতুর কাকুতি মিনতিতে কেঁদে ওঠে। ভূতু বলে, মনে রেখো আজ ষষ্ঠী, আজ যদি তোমার ছেলের কথা তুমি না রাখো তাহলে বুঝবো তোমার সব স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব মিথ্যে, মিথ্যে। বলতে বলতে ভূতু ঝরঝর করে কাঁদতে থাকে। পুষ্পরও দু চোখ বেয়ে অবিরাম ধারায় অশ্রু গড়াতে থাকে। অনঙ্গ তাদের দুজনের দুটি হাত ধরে বলেন, আর আপত্তি করো না পুষ্প, তুমি ছেলের বাড়িতে যাবে, এত দ্বিধা কেন?
চলো চলো বলে অনঙ্গ ওদের দুজনকে ধরে মেসের বাইরে নিয়ে যান। মেসের বোর্ডাররা হতবাক হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অনঙ্গ ওদের নিয়ে মেস থেকে বেরিয়ে একটা টানা রিক্সা ডাকেন। রিক্সাটা ওদের সামনে এসে দাঁড়ালে অনঙ্গ পুষ্প ও ভূতুকে বলেন, নাও ওঠো। ভূতু অনঙ্গকে প্রণাম করে। পুষ্প দেখে অনঙ্গর দু চোখে জল টলটল করছে। পুষ্প তার কাছে আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে এসে বলে, এ কি, আপনার চোখে জল? আপনি না কান্না পছন্দ করেন না? অনঙ্গ বুঝতে পারেনি কখন তার অজ্ঞাতে দু চোখ জলে ভরে এসেছে। পুষ্পর কথা শুনে তাড়াতাড়ি চোখের চশমা খুলে বলেন, জল নাকি? সত্যিই তো। বলে রুমাল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলেন, কাঁদতে যে এত আনন্দ পুষ্প, আগে কখনো ভাবিনি। এখন মনে হচ্ছে আমার চোখের জল যেন গঙ্গা জল হয়ে গেছে। পুষ্প বলে, আপনি জীবনে কিছুই পেলেন না, কখনো কারো কাছ থেকে কিছু নেননি। আমিও আপনাকে কিছু দিতে পারিনি। জীবনের শেষ কোঠায় এসে পৌঁছেছি। এ জীবন আমি আপনার ঋণ শোধ করতে পারলাম না। তবু কেন জানি না আজ আমার আপনাকে কিছু দিতে ইচ্ছে করছে। কিন্তু আজকে আমার এই প্রণাম ছাড়া আর আপনাকে কিছুই দেবার নেই। বলতে বলতে পুষ্প ঝরঝর করে কেঁদে ফেলে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে অনঙ্গকে। অনঙ্গ তাকে দু হাত দিয়ে দাঁড় করিয়ে বলেন, ও কথা বলো না পুষ্প, তুমি আমায় অনেক দিয়েছ। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি তা আর কারো কাছে পাইনি। তুমি আমাকে বলতে ঐশ্বর্যে সুখ নেই, নারীতে শান্তি নেই, মদে স্বস্তি নেই। সব কথা আমি উপলব্ধি করেছি তোমাকে হারানোর পর থেকে। তোমার সেই সব দিনের কত কথাই না আমার এই পরিবর্তনের কারণ। তোমার জন্য আমি আজ সুখী হতে পেরেছি। যদিও আমার আশেপাশে আপন বলতে কেউ নেই, তবুও যেন মনে হয় সমাজের সবাই আমার আপনজন। আমি যদি তাদের জন্য কিছু করি, তারাও আমার জন্য করবে। আমিও তো জীবনের শেষ কোঠায় পা দিয়েছি। কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জীবনে এলো গেল, কত স্বজন পর হয়ে গেল, কত বন্ধু শত্রু হয়ে গেল। সংসারে সবচেয়ে যাকে আপন বলা যায় সেই স্ত্রী পর হয়ে গেল। অবলম্বন বলে আর কিছু রইল না। তবু আজ কেন জানি না নিজেকে বেশ সুখী বলে মনে হয়। এই দেখো, কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, চলো রিকশায় ওঠো। ভূতনাথ এসো। বলে অনঙ্গ পুষ্পকে ধরে ধরে রিকশায় উঠিয়ে দেয়। ভূত রিকশায় উঠতে গিয়ে বলে, অনঙ্গবাবু, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। বলো। বলে অনঙ্গবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে ভূতুর মুখের দিকে চেয়ে থাকেন। ভূতু বলে, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। যাব বই কি বাবা, নিশ্চয় যাব। আমি মাঝে মধ্যে গিয়ে তোমাদের বাড়িতে অতিথি হব। বলে অনঙ্গবাবু চোখ দুটো আর একবার মুছে নিয়ে আবার চশমাটা চোখে দেন। ভূতু বলে, না, মাঝে মধ্যে অতিথি হওয়ার জন্য আপনাকে বলিনি। আপনাকেও আমার বাড়িতে আমার গার্জেন হয়ে, আমার খোকা, আমার শিশুর ঠাকুরদা হয়ে থাকতে হবে। সকাল সন্ধে দেবদর্শন আর দেবসেবার সুযোগ দিতে হবে আমাকে। অনঙ্গ বলেন, পাগল ছেলে, কি সব যা তা বলছো। নাও ওঠো ওঠো, রিকশায় ওঠো। ভূতু বলে, আগে আপনি আমাকে কথা দিন। বেশ তো, কথা দিলাম। আমি প্রয়োজন মতো নিশ্চয়ই তোমার কাছে যাব। তোমাদের পেয়ে আজ আমার মনে হচ্ছে আমি সব হারিয়ে সব পেয়েছি, আর আমার কারো কাছে কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। তোমরাই আমার শেষ জীবনের একমাত্র অবলম্বন। তোমাদের কাছে যাব নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই যাব। তোমার সেই শিউলি গাছের তলায় বসে তোমার খোকাকে নিয়ে, আমার দাদু ভাইকে নিয়ে খেলা করব। কে বলে আমার কেউ নেই, কিছু নেই? আমার সব আছে। আমি আজ সব ফিরে পেয়েছি। যাও বাবা, ওঠো। বলে ভূতুর হাত ধরে অনঙ্গ তাকে রিকশায় উঠিয়ে দেন। ভূতু আর পুষ্প রিকশা থেকে অনঙ্গবাবুর দিকে তাকিয়ে থাকে। পুষ্প আঁচল দিয়ে অবিশ্রান্ত চোখ মুছছে।
ওদের রিকশা চলতে শুরু করে। অনঙ্গ হাসি মুখে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। ওরাও তাকিয়ে থাকে অনঙ্গর দিকে। অনঙ্গর চোখ দুটো আবার জলে ভেসে আসে। চশমা খুলে মুছে আবার চশমা পরে যখন তাকান, তখন পুষ্পদের রিকশা বেশ একটু দূরে চলে গেছে। ওই তো গলি থেকে বড় রাস্তার বাঁক নিল। যতক্ষণ দেখা যায় অনঙ্গবাবু সজল নয়নে তাকিয়ে থাকেন। দেখতে দেখতে প্রতিমা যাওয়ার ভিড়ের মধ্যে হারিয়ে গেল ওদের রিকশাটা। অনঙ্গবাবু তখনও তেমনি অনড় হয়ে দাঁড়িয়ে থাকেন। তার আনন্দশ্রু গাল বেয়ে ঝরতে থাকে। বড় রাস্তা দিয়ে দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার ভিড়ের মধ্যে পুষ্প ও ভুতুর টানা রিকশা চলেছে। তাদের আশেপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিমা চলেছে ট্রাকে, টেম্পুতে আর মানুষের কাঁধে। ভুতু নিয়ে চলেছে তার মাকে টানা রিকশা করে। চারিদিকে বাজছে আগমনীর বাজনা। ঢাক, ঢোল আর সানাইয়ের সুরে সমস্ত শহর মেতে উঠেছে। ভুতু নিয়ে চলেছে তার মাকে। ওরা যখন বাড়ির কাছে সেই পার্কের কাছে এসে পৌঁছল, তখন পার্কের পুজো প্যান্ডেলে প্রতিমা তোলা হচ্ছে। ভুতু নিয়ে এসে তুলল তার মাকে তার বাসায়। বাড়ির পাশে সেই পানের দোকানটার পাশে এসে থামল তাদের রিকশা। ভুতু পুষ্পর হাত ধরে তাকে রিকশা থেকে নামিয়ে বাড়ির গেট পার হয়ে ভেতরে ঢুকল। পুষ্প যেতে যেতে একবার দাঁড়ালো সেই শিউলি গাছটার তলায়। তাকিয়ে দেখল ফুলে ফুলে ভরে গেছে গাছটা। ওরা দুজনে গাছের তলায় দাঁড়িয়ে। দেবতার আশীর্বাদের মতন ওদের মাথায় ঝরে পড়তে লাগলো শিউলি ফুল টপটপ করে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস নিশিপদ্ম এর সপ্তম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।